বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জলঢাকা অর্থাৎ নীলফামারী ৩ এই আসনের সকল নেতাকর্মী এবং যারা সংযুক্ত আছেন তাদের, সেই সাথে এলাকার ভোটার, জনগণ এবং আমাদের সমগ্র বাংলাদেশে আমাদের যত নেতাকর্মী, সাধারণ মানুষ, প্রবাসী সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে উত্তরবঙ্গ একসময় খুবই অবহেলিত ছিল। এখানে শিল্প কারখানা আগে যাও ছিল, সেমন কিছু ছিল না। সবই কোনো রকম উন্নয়নও ছিল না। আর এই নীলফামারী এই জায়গাটা, এই জলঢাকা নিয়ে শুরু করে সেই কিশোরগঞ্জ থেকে শুরু করে সমস্ত এলাকাগুলি ছিল সম্পূর্ণ মঙ্গাপীড়িত এলাকা। মানুষের জীবন জীবিকার কোনো ব্যবস্থাই ছিল না বলতে গেলে। আমি প্রথমে এখানে যেমন সৈয়দপুর এয়ারপোর্টটাকে আরো উন্নত মানের করি এবং সেটাকে আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে এটাকে আমি নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলাম। প্রজেক্ট অলরেডি নেওয়া ছিল। তাছাড়া আমি নীলফামারীতে একটা ইপিজেড করে দিই। প্রথমে ইপিজেড করায় অনেকেই নাখোশ, ভাবছে যে এখানে আবার ইপিজেড করে কি হবে। কিন্তু দেখা গেল যে ইপিজেড করার ফলে ওই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ওটা রেলওয়ে একটা জংশন এবং কারখানা, সেই কারখানাটাকেও আমরা আবার উন্নত করার পদক্ষেপ নিয়েছিলাম এবং কিছু কাজও শুরু করেছিলাম। ভারতের থেকে, আসাম থেকে আমরা পাইপ লাইনে ডিজেল এনে পার্বতীপুরে সেখানে ওই ডিপোতে আমরা রাখি এবং একটা প্রজেক্ট নিয়েছিলাম যে ওখান থেকে সরাসরি নাটোর পর্যন্ত পাইপ লাইনে তেল আসবে। কিন্তু এই অংশটা ইউনিট সরকার এসে বন্ধ করে দিয়েছে। আমরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দিই এবং একটা এলাকাকে উন্নত করতে গেলে যা যা করণীয়, রাস্তাঘাট, তাছাড়া কিছু এলাকা বন্যা প্রবণ, মঙ্গাপৃত, অন্তত আমার সময় মঙ্গাও ছিল না, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ নদীগুলি ড্রেজিং করা, সংরক্ষণ করা, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম। এবং এইসব অঞ্চলের ছেলেমেয়েদের লেখাপড়া শেখার ব্যবস্থা, চিকিৎসা সেবা জনগণের দৌড় করে পৌঁছে দেওয়া, বিদ্যুৎ উৎপাদন করে ঘরে ঘরে প্রত্যেকটা ঘরকে আলোকিত, সেটা আমরা করেছি। এখানে আমাদের সার্বিক যে উন্নয়নটা, এই উন্নয়নটা শুধু রাজধানী কেন্দ্রিক ছিল না, এই উন্নয়নটা ছিল ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা, জেলা, সব সার্বিকভাবে। যার জন্য আমরা প্রায় 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে আমরা মধ্যবিত্তে উন্নীত করি। হত দরিদ্র যেটা 25.1 ভাগ ছিল, সেটাকে আমরা 5.6 ভাগে নামিয়ে আনি। দারিদ্রের হার যেটা 2006 সালে 41% ছিল, সেটা আমরা 18.7 নামিয়ে আনি। এইভাবে দারিদ্র দূর করা, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, তরুণ সমাজ, তাদের জন্য আধুনিক প্রযুক্তি শিক্ষা, স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি। তাছাড়া সারা বাংলাদেশে সমস্ত, যেমন ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, সবকিছু দিয়ে আধুনিক যে প্রযুক্তি, এবং সবথেকে বড় কথা যে আমরা যে কম্পিউটার ট্রেনিং করানো, লার্নিং অ্যান্ড আর্নিং, অর্থাৎ নিজের ঘরে বসেও বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রায় 6 লক্ষের মতো আমাদের ফ্রিল্যান্সার ছিল, যারা শুধু নিজেদের জীবন জীবিকায় উন্নত করেনি, বাংলাদেশে মানে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা ভূমিকা রেখে যাচ্ছিল। আমাদের সময় বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ব্যাপকভাবে করি। লক্ষ লক্ষ শ্রমিক প্রতি বছর যেত কাজ করতে এবং তাদের সেফটি, সিকিউরিটি সব ব্যবস্থা আমরা করতাম এবং চাকরির নিশ্চয়তা আছে কিনা সেটাও যাচাই করে দিতাম। ক্ষেত্রে ফসল উৎপাদনে আমরা ব্যাপক কর্মসূচি নিয়ে এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি, পুষ্টির নিশ্চয়তা দিই, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটারি ল্যাট্রিন, শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার হ্রাস করে বাংলাদেশটাকে একটা উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলি। কিন্তু আজকে সবচেয়ে দুর্ভাগ্য, যখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেল, যখন বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক সেই সময় আপনারা দেখেন কিভাবে একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেল। পুরো দেশটাকে যেন এমন একটা অবস্থা করে দিয়েছে, একটাতে ভিত্তি রাজত্ব, লুটপাটের রাজত্ব, দুর্নীতি, কমিশন খাওয়া, ছিনতাই করা, চাঁদাবাজি, মাস্তানি, এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। শান্তিতে কেউ ব্যবসাও করতে পারে না, চাকরিজীবীরা চাকরি করতে পারে না, যাকে তাকে যখন তখন চাকরি থেকে বের করে দেওয়া। এমনকি সেই চিফ জাস্টিস থেকে শুরু করে সকলেরই ভাগ্যে এটাই জুটেছে। নিয়মিত ভাবে আর না, তাদের অস্ত্রধারী, লাঠি সোটা এগুলি নিয়ে গুন্ডামি, চুরি, ডাকাতি সবই পারে। একের পর এক গুপ্ত হত্যা করে যাচ্ছে, জেল হত্যা করে যাচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলছে, ঘরের মধ্যে ঢুকে ডাকাতি করা, মেয়েদের রেপ করা, নির্যাতন,
নারী শিশু বালিকা কারো জীবনের নিরাপত্তা নাই। স্বাভাবিক যে একটা মানবিকতা, সেটাও বাংলাদেশে নাই এখন। একটা 13 বছরের শিশু, তাকে গ্রেপ্তার করে এবং তাকে যখন মানে জামিন দিতে যায়, সেই জামিন দিতেও বাধা দেয়। এটা এটা কি ধরনের মানে আচরণ, আমি তো জানি না। আর ছাত্রলীগের নেতা কর্মী তো প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে। হত্যা মামলা, গুম খুন এবং অগ্নিসন্ত্রাস, সম্পদ লুটপাট, এটা ওদের সারা জীবনেরই কথা, করেই যাচ্ছে। এখানে আর কোনো থামাথামি তাদের নাই। শিশু ইমরান 8ম শ্রেণীতে পড়ে, তার স্ট্যাটাসে জয় বাংলা লিখলো কারণ সে যে তাকে গ্রেপ্তার। আবার এই শিশু আরাক ইমরান, তাকে তো লাকসাম ছাত্রলীগ নির্মমভাবে তাকে হত্যা করলো। কুমিল্লা আমাদের এক কর্মী, তাকে পর্যন্ত হত্যা করেছে। মানে প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুঁজে খুঁজে বা ছাত্রলীগ করে দেখে তাদেরকে গুম খুন হত্যা করে দিচ্ছে। হয়তো জীবন ভাই এলাকা থেকে পালিয়ে চলে এসেছে, ওই যেখানে সে আশ্রয় নিয়ে আছে সেখানে যে তাকে খুন করে গ্রিলের সাথে বেঁধে রেখে আসা, কত নির্মমতা! একবার আপনারা চিন্তা করে দেখেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ লাকসামে আলামিন রায়হান, তাকে ওইভাবে হত্যা করে তাকে গলায় বেঁধে গ্রিলের সাথে বেঁধে রেখে আসে। এমনকি আপনার নীলফামারীও সেখানে বাদ যায় না। কিছু হচ্ছে বীরগঞ্জ উপজেলা, সেখানে ছাত্রলীগ কর্মীকে হত্যা। আর অগ্নি সন্ত্রাস করতে করতে এখন তো বস্তি, আজকে বস্তিতে আগুন দিয়েছে কেন? ওখানে নাকি একটা প্রজেক্ট হবে। আমরা কোনো প্রজেক্ট করতে গেলে বস্তিবাসী হোক আর ভূমিহীন হোক, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেই করতাম। আওয়ামী লীগ কখনো এভাবে উৎখাত করেনি। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, আর নোটিশ দেওয়ার সাথে সাথে তাদের বলছে সরে যেতে। তো এই শীতের মধ্যে ওরা যাবে কোথায়, থাকবে কোথায়? দিনের পর দিন তারা এখানে আসছে, এখান থেকে তাদের জীবন জীবিকা, বাস বস্তি জ্বলা শুরু করলো। একটা মানুষ তার কোনো জিনিস নিয়ে বেরোতে পারেনি, একটা শূন্য হয়ে রিক্ত হাতে তাকে কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে আসতে হয়েছে। কতজন পুড়ে মারা গেছে এখনো সে খবর দেওয়া হয়নি। এই আগুনটা সম্পূর্ণ চক্রান্ত করেই করা। আপনারা দেখবেন ওখানে হয়তো কোনো একটা প্রজেক্ট করবে, পয়সা খাবে, সেই তালে আছে। সেই জন্য গরিবের পেটে লাথি মারা। কোর্ট কাছারিতে তো কোনো বিচারের ব্যবস্থা নাই, ওগুলি সবই দলীয়করণ করা হয়ে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখানে আন্তর্জাতিক ঘটনাটা কি আছে এখানে যে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল করলো? এটা গঠন করাটাই তো ইল্লিগালি, কারণ 73 সালে আইন করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা হয়েছিল। আর সেখানে এখন সব ধরনের মামলাই চলতেছে, কারণ ওই কোর্ট হলো 3 জন জজের মধ্যে 2 জনই জামাতের, একজন বিএনপির। চিফ প্রসিকিউটর যুদ্ধ অপরাধীদের বিচারের সময় ছিল ডিফেন্সে, সে হচ্ছে চিফ প্রসিকিউটর। কাজে এখানে ন্যায় বিচার হওয়ার তো কোনো সুযোগই নাই। আমাকে তো মৃত্যুদণ্ড দিলই, আমাকে আর হোম মিনিস্টারকে, আর একের পর এক রায় দিয়ে যাচ্ছে আর শাস্তি দিয়ে যাচ্ছে। বস্তিতে আগুন দিয়ে থামে নাই, আমাদের আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর সব তো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখানে নীলফামারী জল ঢাকায় শুনলেন ইউনিয়নের আমাদের একটা নেতা কর্মী বাদ যাচ্ছে না, অর্থনৈতিক ভাবে তাদেরকে একেবারে পঙ্গু করে দিচ্ছে। এই অঞ্চলে যেভাবে নির্যাতন চালাচ্ছে, এটা ভাষায় বর্ণনা করা যায় না। জলঢাকা একটা উপজেলা, সেখানে যারা ইউনিয়নে বসবাস করে তাদের উপরে হামলা, হয়রানি, মিথ্যা মামলা। মামলার তো কোনো সীমা নাই, মামলার রেকর্ডটা একটু আপনাদের বের করা উচিত। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস হামলা মামলায় একটা বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে, এতে কোনো সন্দেহ নাই। চিফ প্রসিকিউটর আসামি পক্ষের যে আইনজীবী, সেখানেও প্রশ্ন করলো, তাকে ধমক দেয় কোর্টের মধ্যে, আবার বলে যে তাকেও সে আসামি করতে পারে। হ্যাঁ, আমরা এটা জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস বেআইনি ভাবে যেমন গ্রামীণ ব্যাংকের এমডি পদে 10 বছর ছিল, 11 বছর ছিল, সরকারি বেতনও তুলেছে, আবার বেআইনি ভাবে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানুষ হত্যা করে লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতা এসেছে, সেটাও আমরা জানি। এমনকি আগুনের ছোঁয়া বোধহয় সারা জায়গায়, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, কোনো জায়গায় বাদ যায়নি। সংসদ ভবন তছনছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল, সেটা আগুন দিয়ে চললো। এখানে আগুন দিল কেন? 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি স্বাধীনতা যুদ্ধে, কয়েকদিন পরে আমাদের 16 ডিসেম্বর বিজয়ের মাস। কাজে 71-এর বিজয় থাকতে পারবে না, ওটাকে ধ্বংস করতে হবে। সকল মুক্তিযোদ্ধাদের উপর হামলা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা জাদুঘর, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট জাদুঘর সব জন পুড়িয়ে ভেঙে লুটপাট করেছে। এখন বিজয় 71, কাজে সেটাও পুড়িয়ে দিতে হবে, সেটাও পুড়িয়ে দিল।
স্বাধীনতার কোনো চিহ্ন তারা রাখবে না, এটাই তাদের কাজ। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাকে শাস্তি দিল কেন? আমি মানুষ হত্যা করার হুকুম দিয়েছি। আবার আমার আর ইনুর গলার ভয়েস এটা দিয়ে বেশ একটা নাটক তৈরি করেছে। যে কথাগুলি বলাতে পারলে তাদের রায় দিতে সুবিধা হবে সেই কথাগুলি বলানো। আজকে বস্তিবাসীদের সব সম্পদ যে আজকে পুড়িয়ে দিল। আমি এ পর্যন্ত যে কটা বস্তি খালি করছি প্রত্যেকের অল্টারনেটিভ জায়গা দিয়েছি। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে এইভাবে বস্তি ভাঙা তাদের ঠিক হয়নি। আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপরে। আর আমাদের যা লুটপাট করে নিচ্ছে ওগুলি লিল্লায় তাদের ভিক্ষা দিয়ে দিলাম। ইনুস এবং ইনুসের গং সরকারকে আমি এই লকারে সবকিছু ভিক্ষা দিয়ে দিলাম। এখানে আমি, রেহানা, পুতুল, জয়, আমাদের সকলেরই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যা ছিল ওখানে আছে। আর শুধু পুতুলের বিয়ের কিছু গহনা ওখানে রাখা আছে। তো ওগুলি আমি জানি আমার ছেলে মেয়ে মানা করবে না, আমি সেগুলি ওদেরকে ভিক্ষা দিলাম। আমি আজকে আর বেশি কথা না বলে এটি বলবো যে এই যে মানুষের উপর জুলুম অত্যাচার, এই অত্যাচার থেকে দেশকে মুক্ত করার জন্য এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি ইউনূসকে ক্ষমতা করতেই হবে। যে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছিল, আজকে সেই বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে এই সুদখোর খুনি ইউনূস এবং তার স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি গোষ্ঠীকে নিয়ে। তার সাথে বিএনপি তো আছেই। তো বিএনপি তো এখন ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে গেছে। ইউনূস আর ইউনূসের এনসিপি পার্টি খাচ্ছে, সাথে জামাত, আর বিএনপি না খেলাফাচ্ছে। আজকে দেশটাকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, এই দরিদ্র মানুষগুলিকে বাঁচাতে হলে, রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করতে হলে এই ফ্যাসিস্ট জঙ্গি ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য যার যা কিছু আছে তাই নিয়ে সকলে মিলে এক হয়ে আপনারা কাজ করবেন, সেটা আমি চাই। বাংলাদেশটাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছিলাম, আজকে সেই বাংলাদেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিল। যে কাজের হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।